আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০২৩-২৪ আজকে তোমাদের জন্য ইংলিশ রিডিং স্কিলের আমরা মোস্ট ইম্পোর্টেন্ট একটি পার্ট সি তে পোয়েম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জন ডানের 'দ্য গুড মরো'। এই পোয়েমটি তোমাদের জন্য এবার রিডিং স্কিলের পার্ট সি তে খুবই ইম্পোর্টেন্ট। আর এই পোয়েমটি আলোচনা করার আগে আমরা দেখব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন ২০২৩-২৪ তোমাদের তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্ট বেসিক্যালি তোমরা যারা ইংরেজি বিভাগ তোমাদের জন্য ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 তোমাদের এই কোর্সে 50% ছাড়ে ভর্তি চলছে মাত্র ১,০০০ টাকায়। আর এটা হবে হচ্ছে ১৫ই জুলাই পর্যন্ত। মানে ১৫ই জুলাই কিন্তু এখানে তোমাদের ভর্তি চলবে পুরো জুলাই মাস জুড়ে। আর ক্লাস শুরু হবে ১লা আগস্ট ২০২৫ থেকে। এখানে টাইমটা থাকলেও আমাদের ভর্তি চলমান থাকবে 50% ছাড়ে আ পুরো জুলাই মাস জুড়ে। আর আমাদের ক্লাস শুরু ১লা আগস্ট। আর কোর্স ডিউরেশন হচ্ছে তোমাদের একদম সর্বশেষ পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকবে। আর এই কোর্সে যে যা তোমরা পাবে সেগুলো হচ্ছে তোমাদের ৪ টি মেজর সাবজেক্ট এবং ২ টি নন মেজর ৬ টি সাবজেক্টের একদম আমাদের সাজেশনের সবগুলো প্রশ্নের আলোচনা করা হবে। এবং তোমাদের ইংলিশ রিডিং স্কিলের যে সামারি কিভাবে লিখবে, রাইম স্কিম কিভাবে লিখবে, স্ক্যানশন কিভাবে লিখবে, অথর্স পজিশন কিভাবে লিখবে, এই বিষয়গুলো আলোচনা করা হবে। আর তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0৯5988000170 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হতে পারো। আর আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা ইংরেজি বিভাগ তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমাদের ইংরেজি বিভাগের সবগুলো প্রশ্নের অ্যান্সার সহ প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে আমাদের সাজেশনে। আর আমাদের সাজেশনের একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে। তোমরা যারা নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা দেখব হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের পার্ট সি তে একটি গুরুত্বপূর্ণ ইম্পোর্টেন্ট একটি পোয়েম সেটি হচ্ছে দ্য গুড মর্ন। তো এই হচ্ছে তোমাদের কবিতা এরকম ভাবে দেওয়া থাকবে। তোমরা একটু পড়ে নেবে। এইরকম ভাবে দেওয়া থাকবে। জাস্ট আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 1 যেটি থাকতে পারে যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি? হোয়াট মেটাফিজিক্যাল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম? মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি এবং মেটাফিজিক্যাল পোয়েট্রিতে এই কবিতায় মানে তোমার এই দ্য গুড মরো কবিতায় কোন এলিমেন্ট গুলো কোন উপাদানগুলো রয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রির সেই বিষয়গুলো আলোচনা করো। তো আমরা যেভাবে অ্যান্সারটা করতে পারি দেখো এটাই হচ্ছে সাজেশন। আর এখানে তোমাদের বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা এটি অনায়াসে পড়তে পারবে। আমরা একটু দ্রুত পড়ার জন্য জাস্ট a few minutes
আচ্ছা, এই প্রশ্নটির আমরা অ্যান্সার যেভাবে করতে পারি সেটি হচ্ছে metaphysical poetry is concerned with the whole experience of man, but the intelligence, learning, and seriousness of the poets mean that the poetry is about the profound areas of experience, especially about love, romantic, and sensual, about man's relationship with God, the eternal perspective, and to a less extent about pleasure, learning, and art. আদি ভৌতিক কবিতা আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে আদি ভৌতিক কবিতা মানুষের সমগ্র অভিজ্ঞতার সাথে সম্পর্কিত, কিন্তু কবিদের বুদ্ধিমত্তা, শিক্ষা এবং গাম্ভীর্যের অর্থ এ যে কবিতাটি অভিজ্ঞতার গভীর ক্ষেত্র, বিশেষ করে প্রেম, রোমান্টিক এবং ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নিয়ে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক, শাশ্বত দৃষ্টিভঙ্গি এবং কম পরিমাণে আনন্দ, শিক্ষা এবং শিল্প সম্পর্কে। Metaphysical means dealing with the relationship between spirit to matter and the ultimate nature of reality. আদিভৌতিক অর্থ হচ্ছে আত্মার সাথে বস্তুর সম্পর্ক এবং বাস্তবতার চূড়ান্ত প্রকৃতির মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করা। মেটাফিজিক্যাল পোয়েমস আর লিরিক পোয়েমস। আদিভৌতিক মানে মেটাফিজিক্যাল কবিতাগুলো হচ্ছে গীতি কবিতা। They are brief but intense meditations characterized by striking use of wit, irony, and wordplay beneath the formal structure is the underlying structure of the poem's arrangement. এগুলো হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু তীব্র ধ্যান, বুদ্ধি, বিড়ম্বনা এবং শব্দ পাঠের আকর্ষণীয় ব্যবহার দ্বারা চিহ্নিত। আনুষ্ঠানিক কাঠামোর নিচে কবিতার যুক্তির অন্তর্নিহিত কাঠামো রয়েছে। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্যানজা। বাই কম্পেয়ারিং হিজ কার্নাল পাস্ট উইথ হিজ ethereal present, along with the glimpse of a promising future that stretches till eternity, he proved by the dint of his analytical and argumentative credibility as a poet that the way to spiritual love is through material fulfillment and not by dismissing the latter. এখানে বোঝানো হচ্ছে যে অনন্তকাল পর্যন্ত প্রসারিত একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের আভাসসহ তার পার্থিব অতীতের সাথে তার নৈমিত্তিক অতীতের তুলনা করে। তিনি একজন কবি হিসাবে তার বিশ্লেষণাত্মক এবং যুক্তিযুক্ত বিশ্বাসযোগ্যতার দ্বারা প্রমাণ করেছিলেন যে আধ্যাত্মিক প্রেমের পথটি বস্তুগত পরিপূর্ণতার মাধ্যমে এবং বরখাস্ত করার মাধ্যমে নয়। He writes that his past, which comprised of encounters with make-believe beauties, was like snorting in the seven sleepers' den, but his relationship with his beloved in the present has unified his physical love with its philosophical counterpart, leading to spiritual awakening. And now good morrow to our waking সাউস। পরেরটি তিনি লিখেছেন যে তার অতীত, যা মেক ফিলিপ সুন্দরীদের সাথে মুখোমুখি হয়েছিল, তা ছিল সেভেন স্লিপার্স টেনে নরিং করার মতো, কিন্তু বর্তমান সময়ে তার প্রিয়জনের সাথে তার সম্পর্ক তার দার্শনিক প্রতিপক্ষের সাথে তার শারীরিক প্রেমকে একীভূত করেছে, যা একটি আধ্যাত্মিক জাগরণের দিকে পরিচালিত করে। এবং এখন আমাদের জেগে ওঠার জন্য শুভ আগামীকাল। Thus we notice a queer blend of passion and logical reasoning in the thematic development of love in the poem, which adds a level of uniqueness to Donne's excellence as a love poet. এইভাবে আমরা কবিতায় প্রেমের বিষয়গত বিকাশে আবেগ এবং যৌক্তিক যুক্তির একটি অদ্ভুত মিশ্রণ লক্ষ্য করি, যা প্রেমের কবি হিসাবে
ডনের ডানের শ্রেষ্ঠত্বের অনন্যতার স্তর যোগ করে। তো এই হচ্ছে আমাদের ১ নং প্রশ্ন শেষ হলো। এরপর এখন আমরা দেখব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ইস কনসিট? ডেমনস্ট্রেট দ্য কনসিটস ইউজড ইন দ্য পোয়েম। আর পার্ট সি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট রিডিং স্কেলে। এটার অ্যান্সার হচ্ছে কনসিট কি এবং এই কবিতায় কনসিট গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বর্ণনা করো। In literature, a conceit is an extended metaphor with a complex logic that governs a poetic passage or entire poem. সাহিত্যে একটি অহংকার মানে কনসিট একটি জটিল যুক্তি সহ একটি বর্ধিত রূপক যা একটি কাব্যিক অনুচ্ছেদ বা সম্পূর্ণ কবিতাকে নিয়ন্ত্রণ করে। By juxtaposing, usurping, and manipulating images and ideas in surprising ways, a conceit invites the reader into a more sophisticated understanding ways. A conceit invites the reader into a more sophisticated understanding of an object of comparison. আশ্চর্যজনক উপায়ে চিত্র এবং ধারণাগুলিকে juxtaposing হস্তগত এবং হেরফ করে। একটি কনসিট পাঠককে আরো পরিশীলিত বোঝার উপায়ে আমন্ত্রণ জানায়। একটি কনসিট পাঠককে তুলনামূলক বস্তুর আরো পরিশীলিত বোঝার জন্য আমন্ত্রণ জানায়। In the poem the speaker has used several conceits মানে এই কবিতায় কবি কিছু কনসিট ব্যবহার করেছেন। The unawareness of the lovers has been compared to the innocence of the breastfed babies. প্রেমিকদের অসচেতনতাকে স্তন্যপান করা শিশুদের নিষ্পাপতার সাথে তুলনা করেছেন। The comparison between the unconsciousness of the lovers and the sleepy state of the 7 Christian brothers is an example of conceit. প্রেমিকদের অসচেতনতা এবং ৭ জন সেভেন স্লিপার্স মানে এই ৭ জন ভাইয়ের ঘুমন্ত অবস্থার মধ্যে তুলনা হচ্ছে একটি কনসিট। দ্য লিটল রুম অফ দ্য লাভার্স ইজ কম্পেয়ার্ড উইথ দ্য হোল ওয়ার্ল্ড। প্রেমিক প্রেমিকাদের ছোট্ট ঘরটিকে সারা বিশ্বের সাথে তুলনা করেছেন কবি। দ্য টু ফেসেস অফ দ্য লাভার্স হ্যাভ বিন কম্পেয়ার্ড টু দ্য টু হেমিস্ফিয়ার্স ফর্মিং এ পারফেক্ট ওয়ার্ল্ড। প্রেমিকদের দুটি মুখকে দুটি গোলার্ধের সাথে তুলনা করা হয়েছে যা একটি নিখুঁত বিশ্ব গঠন করে। এরপর আমরা দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে এক্সপ্লেইন দ্য অ্যালিউশন সেভেন স্লিপার্স টেন। যে সেভেন স্লিপার্স টেন এই অ্যালিউশনটি হচ্ছে বর্ণনা করো বা ব্যাখ্যা করো। দ্য পোয়েট মেক্স এ রেফারেন্স টু দ্য সেভেন স্লিপার্স টেন which is better known as the Seven Sleepers Cave. কবি সেভেন স্লিপার্স টেনের উল্লেখ করেছেন যেটি সেভেন স্লিপার গুহা নামে বেশ পরিচিত। The seven sleepers were 7 men who were placed in a cave under the order of Decius as punishment for not following the rules of the imperial cult. সেভেন স্লিপার ছিল ৭ জন ব্যক্তি যাদেরকে ডেসিয়াসের আদেশে একটি গুহায় রাখা হয়েছিল সাম্রাজ্যবাদী ধর্মের নিয়ম না মেনে চলার শাস্তি হিসাবে। The 7 men fell asleep and randomly woke up around 435 in the time of Theodosius II. থিওডোসিয়াস টু এর সময়ে ৭ জন লোক ঘুমিয়ে পড়ে এবং এলোমেলোভাবে ৪৩৫ সালের দিকে জেগে ওঠে। The men exited the cave on a journey to buy food and entered the city of Ephesus completely amazed to see so many changes in the city and the freedom to practice Christianity all throughout the Roman Empire. পুরুষরা হচ্ছে খাবার কেনার জন্য যাত্রায় গুহা থেকে বেরিয়েছিল এবং
পুরো রোমান সাম্রাজ্য জুড়ে শহরের এত পরিবর্তন এবং খ্রিস্টধর্ম পালনের স্বাধীনতা দেখে সম্পূর্ণরূপে বিস্মিত হয়ে ইফেসাস শহরে ঘুরে বেড়ায়। They thought they had only slept for a night, but it turns out they had been asleep for over 200 years, thus convincing Theodosius too that resurrection is real. তারা ভেবেছিল যে তারা শুধুমাত্র একটি রাতের জন্য ঘুমিয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ২০০ বছরের বেশি সময় ধরে ঘুমিয়েছিল। এইভাবে থিওডোসিয়াস টু কে নিশ্চিত করে যে পুনরুত্থান বাস্তব। Eventually, all seven of the men died and were buried back into the cave. They had once slept in cave of the seven sleepers. অবশেষে ৭ জন পুরুষেরই মৃত্যু হয় এবং তাদের সেই গুহায় কবর দেওয়া হয়, যেটা তারা একবার গুহায় ঘুমিয়েছিল সেভেন স্লিপার্সদের গুহায়। This relates to the first stanza of the poem. এটি কবিতার প্রথম স্তবকের সাথে সম্পর্কিত। Because he is questioning what his and his lover's lips were like until they meet each other. কারণ তিনি প্রশ্ন করেছেন যে তারা একে অপরের সাথে দেখা না হওয়া পর্যন্ত তার এবং তার প্রেমিকের জীবন কেমন ছিল। He thinks that maybe they like the seven sleepers had just slipped through the beginning of their lips and were awakened by the presence of their love as if they had not been living at all until they meet each other and fell in love. তিনি মনে করেন যে হয়তো তারা সাতটি ঘুমন্ত ব্যক্তিদের মতো তাদের জীবনের শুরুতে সবেমাত্র ঘুমিয়েছিল এবং তাদের ভালোবাসার উপস্থিতিতে জাগ্রত হয়েছিল, যেন তারা একে অপরের সাথে দেখা না হওয়া পর্যন্ত তারা বেঁচে ছিল না এবং প্রেমে পড়েছিল। তো এরপরে আমরা দেখবো হচ্ছে এটি 4 নাম্বার, সামারাইজ দ্য পোয়েম, মানে এই যে দ্য গুড মরো এই কবিতাটির সামারি লেখো। সামারি হচ্ছে আমরা অবশ্যই একটা স্ট্যানজাতে লিখব। একটা স্ট্যানজাতে সামারি হবে যে দ্য পোয়েম ইজ বেসড অন লাভ। কবিতাটি হচ্ছে প্রেমের উপর ভিত্তি করে। ইট এক্সপ্লেইনস দ্য থ্রি ফেজেস অফ লাভ। এটি প্রেমের ৩টি পর্যায় ব্যাখ্যা করে। ইন দ্য ডোরমেন্ট স্টেজ দ্য লাভার্স ওয়্যার আনঅ্যাওয়ার অফ দেয়ার লাভ। সুপ্ত অবস্থায় প্রেমিক প্রেমিকারা তাদের প্রেম সম্পর্কে অজ্ঞাত ছিলেন। They were like child who were fed by others. তারা অন্যের দ্বারা খাওয়ানো শিশুর মতো ছিল। They hardly knew the meaning of life. তারা জীবনের অর্থ খুব কমই জানত। The lovers were in deep slumber and life was boring and dormant. প্রেমিকরা গভীর ঘুমে ছিল এবং জীবন বিরক্তিকর এবং সুপ্ত ছিল। In the second phase of love, প্রেমের দ্বিতীয় পর্বে দ্য লাভার্স আর হ্যাপি, প্রেমিক সুখী ছিল উইথ দ্য ওয়ার্ল্ড অফ লাভ, ভালোবাসার বিশ্বে। ইন দেয়ার কনসিয়াস স্টেট দে মেক এ কমপ্লিট হোল এ ওয়ার্ল্ড অফ দেয়ার ওন। তাদের সচেতন অবস্থায় তারা একটি সম্পূর্ণ সমগ্রকে তাদের নিজস্ব একটি জগৎ তৈরি করে। এগেন দ্য টু ফেসেস অফ দ্য লাভার্স আর কম্পেয়ার্ড টু হেমিস্ফিয়ার। আবার প্রেমিক প্রেমিকাদের দুই মুখকে দুই গোলার্ধের সঙ্গে তুলনা করা হয়। Their love turns the hemisphere into a single world. তাদের ভালোবাসা গোলার্ধগুলিকে একক জগতে পরিণত করে। Now the lovers enter into spirituality. এখন প্রেমিকরা আধ্যাত্মিকতায় প্রবেশ করে। In this stage the poet reveals the future of their love, where both the poet and his beloved become immortal. এই পর্যায়ে কবি তাদের প্রেমের ভবিষ্যৎ প্রকাশ করেন, যেখানে কবি এবং তার প্রিয়তমা উভয়ই অমর হয়ে ওঠেন। It is the perfect union of two souls and mutual understanding between the two lovers. এটি দুটি আত্মার নিখুঁত মিলন এবং দুই প্রেমিকের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি করে।
এরপরে আমরা দেখব হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার বলছে যে হাউ হ্যাভ দ্য টু লাভার্স বিকাম অন সিঙ্গল ওয়ার্ল্ড ইন দ্য পোয়েম। এই যে দ্য গুড মর্রো কবিতায় একটি একটি সিঙ্গল একক বিশ্ব হওয়াতে দুজন প্রেমিক প্রেমিকা কিভাবে দুজন প্রেমিক প্রেমিকা এই সিঙ্গল ওয়ার্ল্ডটা তৈরি করেন। এটার অ্যান্সার হবে দ্য ডাউন অফ টু লাভ ইজ ইমিনেন্ট অ্যান্ড ইট awakens the soul of lovers to the meaning of true love. সত্যিকারের ভালোবাসার ভোর আসন্ন এবং এটি প্রেমিকদের আত্মাকে সত্যিকারের ভালোবাসার অর্থ জাগিয়ে তোলে। This true love makes them open out their hearts to each other without any fear or inhibition. এই সত্যিকারের ভালোবাসা তাদের একে অপরের কাছে তাদের হৃদয় খুলে দেয় কোনো ভয় বা বাধা ছাড়াই। Their love for each other is all-absorbing and all-satisfying. একে অপরের প্রতি তাদের যে ভালোবাসা সর্বশোষণকারী এবং সর্বতৃপ্তিদায়ক। They have no delight in other scene or place. অন্য দৃশ্য বা জায়গায় তাদের কোনো আনন্দ নেই। Each of them is like a world to the other. তাদের প্রত্যেকটি অন্যের কাছে পৃথিবীর মতো। This world of love is everywhere. ভালোবাসার এই পৃথিবী সর্বত্র জায়গায়। The poet is happy with the world of love. প্রেমের সংসারে কবি সুখী। Like sailors discovering new worlds and making charts and maps of the lands they have discovered. নাবিকরা যেমন নতুন পৃথিবী আবিষ্কার করে এবং তাদের আবিষ্কৃত ভূমির চার্ট এবং মানচিত্র তৈরি করে তেমনির সাথে তুলনা করা হয়েছে। On the other hand, অন্যদিকে the lovers are content in their own worlds. প্রেমিকরা তাদের নিজস্ব জগতে সন্তুষ্ট। Each of them has a world. তাদের প্রত্যেকের একটি পৃথিবী আছে। But the two worlds of the two lovers but together. কিন্তু দুই প্রেমিকের দুটি জগৎকে একত্রিত করে make one world of love. একটি প্রেমের পৃথিবী তৈরি করে। এরপর আমরা দেখব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, এটা একটু আমরা আরেকটু ছোট করি তাহলে আ ১ পেজে হবে। আচ্ছা। Question number 6. Comment on the author's position and the tone of the poem. তো তোমরা যারা author's position সম্পর্কে জানতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি author's position নিয়ে আলাদা একটি ভিডিও দেব। যে কিভাবে যেকোনো কবিতা থেকে author's position আ কোয়ালিফাই করবে বা আইডেন্টিফাই করবে এবং কিভাবে একটি কবিতা থেকে সেই কবিতার টোন আইডেন্টিফাই করবে। তো এখানে বলা হচ্ছে যে দ্য গুড মর্রো কবিতাটির আ টোন এবং পজিশন, অথরস পজিশন মন্তব্য করো বা লেখো। A poem can be written from an objective point of view or from a subjective point of view. একটি কবিতা একটি বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে বা একটি বিষয়গত দৃষ্টিকোণ থেকে লেখা হতে পারে। The poem is subjective if the theme of the poem is personal. কবিতার বিষয়বস্তু ব্যক্তিগত হলে কবিতাটি বিষয়ভিত্তিক হয়। On the other hand, the poem is objective if the poet deals with some universal themes. অন্যদিকে কবি যদি কিছু সার্বজনীন বিষয় নিয়ে কাজ করেন তবে কবিতাটি হচ্ছে অবজেক্টিভ হবে। Considering the above criteria, we can presume that the position of the poet in the poem is objective. উপরোক্ত মানদণ্ড বিবেচনা করে আমরা অনুমান করতে পারি যে কবিতায় কবির অবস্থান হচ্ছে অবজেক্টিভ। মানে এই দ্য গুড মর্রো কবিতাটি হচ্ছে অথরস পজিশন হচ্ছে অবজেক্টিভ। দ্য পোয়েট হ্যাজ বিন সাকসেসফুল ইন সেপারেটিং হিমসেলফ ফ্রম হিজ পোয়েম। কবিতা থেকে নিজেকে আলাদা করতে সফল হয়েছেন। দেয়ার ইজ নো রেফারেন্স টু দ্য পোয়েটস ওন লাইফ ইন দ্য পোয়েম। কবিতায় কবির নিজের জীবনের কোনো উল্লেখ নেই। দ্য স্পিকারটি শুড বি রিগার্ডেড The speaker should be regarded as an imaginative person who expresses his saturation in love.
স্পিকারটিকে একজন কল্পনাপ্রবণ ব্যক্তি হিসাবে বিবেচনা করা উচিত, যিনি প্রেমে তার স্যাচুরেশন প্রকাশ করেন। The speaker logically proves that if love is reciprocal and equal in intensity, it can be permanent and satisfactory. বক্তা স্পিকার যৌক্তিকভাবে প্রমাণ করেন যে প্রেম যদি পারস্পরিক হয় এবং তীব্রতা সমান হয় তবে তা স্থায়ী এবং সন্তোষজনক হতে পারে। The writer logically shows his point by referring to the universal harmony in love affair. প্রেমের সম্পর্কের সর্বজনীন সম্প্রীতির কথা উল্লেখ করে লেখক যৌক্তিকভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। Thus the position of the poet is objective. তাই হচ্ছে এই কবিতার এই কবির পজিশন হচ্ছে অবজেক্টিভ। The tone of the poem is light, informal, and highly intimate, with imagery drawn from religion, science, and most interestingly, cartography. কবিতার স্বর হচ্ছে টোন হচ্ছে অনানুষ্ঠানিক এবং অত্যন্ত ঘনিষ্ঠ। ধর্মবিজ্ঞান এবং সবচেয়ে আকর্ষণীয়ভাবে মানচিত্র থেকে আঁকা চিত্র তুলে ধরা হয়েছে। Above all, the poet speaks to his lover about physical love and its transformation to an undying spiritual love. সর্বোপরি হচ্ছে কবি তার প্রেমিকের সাথে শারীরিক প্রেম এবং এটি একটি অবিরাম আধ্যাত্মিক প্রেমে রূপান্তর সম্পর্কে কথা বলেছেন। The poet's slight conversational tone begins to develop his theme from the first line. কবির হালকা কথোপকথন এর যে টোন সেটি হচ্ছে প্রথম লাইন থেকে তার থিম আমরা বুঝতে পারি। The tone of the poem reflects the joyous intimacy of the two lovers, so comfortable with each other that the speaker has no qualms about the somewhat intelligent snorted we image. কবিতার সুর দুই প্রেমিকের আনন্দময় ঘনিষ্ঠতাকে প্রতিফলিত করে, একে অপরের সাথে এতটাই স্বাচ্ছন্দ্য যে বক্তার কিছুটা অমার্জিত নর্টেড আমাদের চিত্র সম্পর্কে কোনো দ্বিধাও নেই। এরপরে আমরা দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, evaluate the contact as a dramatic monologue. ড্রামাটিক মনোলগ হিসাবে এই কবিতাটি হচ্ছে ইভালুয়েট করো। তো ড্রামাটিক মনোলগ হচ্ছে যে কবিতায় একজন সিঙ্গেল স্পিকার থাকবে এবং সাইলেন্ট লিসেনার থাকবে। সিঙ্গল স্পিকার এবং সাইলেন্ট লিসেনার। এটার অ্যান্সার হবে এরকম যে dramatic monologue is a kind of lyric poem written as a speech made by a character, not by the author, to some other silent character or characters. ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের গীতি কবিতা যা একটি চরিত্রের ধারা তৈরি বক্তৃতা হিসাবে লিখিত হয়। লেখক ধারা অন্য কিছু নীরব চরিত্র বা চরিত্রের প্রতি নয়। It is dramatic because the dramatic monologue has an abrupt beginning. এটি হচ্ছে নাটকীয় কারণ ড্রামাটিক মনোলগের একটি আকস্মিক সূচনা রয়েছে। The silent listeners remain present throughout the poem and their presence is conveyed naturally in the course of the single man's talk. নীরব শ্রোতারা কবিতা জুড়ে উপস্থিত থাকেন এবং তাদের উপস্থিতি একক মানুষের বক্তৃতায় স্বাভাবিকভাবে প্রকাশ পায়। Considering the above criteria, we can easily identify that the poem is a dramatic monologue. উপরোক্ত মানদণ্ড বিবেচনা করে আমরা সহজেই শনাক্ত করতে পারি যে কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। The above speech is made by a character. উপরের বক্তৃতাটি হচ্ছে একটি চরিত্রের ধারা করা হয়েছে, not by the author, লেখকের ধারা নয়, কারণ the poem is written from an objective viewpoint. কবিতাটি একটি বস্তুনিষ্ঠ দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে। Again, the poem begins abruptly with the surprise of the speaker.
আবার বক্তা চমক দিয়ে কবিতা শুরু হয় আকস্মিকভাবে সিঙ্গল স্পিকার স্পিক্স টু এ সাইলেন্ট লিসেনার অল থ্রু আউট দ্য পোয়েম। একজন একক বক্তা নীরব শ্রোতার সাথে পুরো কবিতায় কথা বলেন। দ্য প্রেজেন্স অফ দ্য সাইলেন্ট লিসেনার ইজ আন্ডারস্টুড থ্রু দ্য স্পিচ অফ দ্য স্পিকার। বক্তার বক্তব্যের মাধ্যমে নীরব শ্রোতার উপস্থিতি বোঝা যায়। দ্য ভেরি lines I wander by my truth, what thou and I did till we laughed, indicate that the speaker is making the speech to a listener present there. মানে এই লাইনটিতে আমি আমার মানে এই যে I wander by my truth, what thou and I did till we laughed, এই লাইনটিতে হচ্ছে ইঙ্গিত করা হয়েছে যে বক্তা সেখানে উপস্থিত একজন শ্রোতার কাছে বক্তব্য দিচ্ছেন। In addition, there are some logic and arguments in the poem in order to prove the reciprocal spiritual love of the lover and the beloved. এছাড়াও প্রেমিক ও প্রেয়সীর পারস্পরিক আধ্যাত্মিক প্রেম প্রমাণের জন্য কবিতায় কিছু যুক্তি রয়েছে। Thus the poem is a typical dramatic monologue. এইভাবে হচ্ছে কবিতাটি একটি সাধারণ ভাবে বলা যায় যেটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। এরপরে আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 8 আর এটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, মানে এই কবিতার রাইম স্কিম কি? দ্য গুড মরো কবিতার রাইম স্কিম কি? Generally, rhyme means the repetition of similar sounds in the closing syllables of different verses. সাধারণত রাইম স্কিম হচ্ছে বিভিন্ন পদের সমাপনী শব্দাংশ অনুরূপ ধ্বনির পুনরাবৃত্তিকে বোঝায়। It is used in poems to produce sounds that appeal to the ear and to unify and establish the poem's stanzic form. এটি কানের কাছে আবেদনকারী শব্দ তৈরি করতে এবং একটি কবিতার স্তবক রূপকে একত্রিত করতে এবং প্রতিষ্ঠা করতে কবিতাগুলিতে ব্যবহৃত হয়। Accordingly, the poet has used certain kind of rhyme in the poem. তদনুসারে কবি কবিতায় নির্দিষ্ট ধরনের ছন্দ ব্যবহার করেছেন। The poem is written in 3 stanza. কবিতাটি 3টি স্তবকে লেখা। The stanza form is regular. Each stanza consisting of 7 lines and rhyming A B A B C C C. স্তবক ফর্মটি হচ্ছে নিয়মিত। প্রতিটি স্তবক 7টি লাইন এবং ছন্দযুক্ত ভাবে লেখা, যে এইটা হচ্ছে রাইম স্কিম। A B A B C C C. The C rhyme is a little suspect at times. Gun shown on or more. I rhymes than sound ons. English pronunciation has sensed somewhat since dance days so that a final alloy did actually rhyme with T. তো তোমরা এটি দেখে নেবে বাংলাটা। The last line of his stanza is an Alexandrine. It has 12 syllables. The remaining lines are all pentameters having 10 syllables. The poet frequently avoids any smoothly flowing rhythm. The I voice is too changeable to allow that, even through a line like "Let maps to other words on words have shown" is technically an iambic pentameter. The number of monosyllables and the consonant cluster make it a clumsy line to read, but that is deliberate. The world outside is a clumsy place in contrast to a smooth world. তো এ ছিল আমাদের দ্য গুড মরো কবিতার পার্ট সিতে ইংলিশ রিডিং স্কিলে। আর তোমরা যারা তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের বাংলা অনুবাদ সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ নিতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এবং তোমরা যারা ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এ 50% মানে 50% ছাড়ে ভর্তি চলছে, যেখানে তোমরা তোমাদের ইংরেজি বিভাগের সকল সাবজেক্টের প্রস্তুতি নিতে পারবে। তোমরা যারা এই ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাচ 2025 এ ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো তোমাদের ক্লাস শুরু হবে 1 আগস্ট 2025 থেকে। তো
আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।